পদার্থবিদ্যার স্কুলের অষ্টম কিস্তিতে স্বাগত। এর আগের কয়েকটি পর্বে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। ইচ্ছা ছিল এই পর্বেই ভেক্টরের সম্বন্ধে যা যা আলোচনা করা শেষ করে দেব, কিন্তু মনে হয় এই পর্বেও শেষ হবে না, আর একটা পর্ব হয়তো লাগবে। যাগে আর সময় নষ্ট না করে ঝটপট ভেক্টর সম্বন্ধে যা যা আলোচনা করার তার মধ্যে ঢুকে পড়ি। আগের পর্বে আমরা দেখেছিলাম যে কোনো একটি ভেক্টরকে আমরা তিনটি পরস্পর উল্লম্ব দিকে কিভাবে ভাগ করতে পারি, এবং এই দিকগুলি সচরাচর এক্স, ওয়াই আর জেড অক্ষের দিক হয়, এবং এই উপাংশগুলির নাম যদি আমরা দিই এ এক্স, এ ওয়াই ও এ জেড, তাহলে আমরা এই ভেক্টর এটিকে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, যেখানে আই, জে আর কে হচ্ছে এক্স, ওয়াই আর জেড এর দিকে একক ভেক্টর, এইভাবে প্রকাশ করতে পারি। এইভাবে লেখার ফলে সঙ্গে সঙ্গে দু তিনটে ফর্মুলা আমরা পেয়ে গিয়েছিলাম। যেমন এই যে ভেক্টর এ, তার উপাংশগুলি এ এক্স, এ ওয়াই, এ জেড হলে তার মান বা তার দৈর্ঘ্য কত হবে, তার খুব সহজ ফর্মুলা আমরা পেয়েছিলাম। সেই সহজ ফর্মুলাটি হলো এর মান হচ্ছে স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা স্রেফ পিথাগোরাসের উপপাদ্য, শুধু ত্রিমাত্রিক জগতের জন্য ব্যবহার করা হয়েছে, তার বাইরে আর কিছু নয়। সেই যে উপাংশে ভাগ, এটার আরও অনেক সুবিধা আছে। যেমন আমি যদি দুটি ভেক্টরকে যোগ করতে যাই, সেটা জ্যামিতিক উপায়ে আমায় কিভাবে করতে হতো? আমাকে দুটি ভেক্টর আঁকতে হতো, দুটো ল্যাচকে মিলিয়ে, তারপর তাদের দিয়ে একটা সামান্তরিক সম্পূর্ণ করতে হতো, তারপর কর্ণটি আঁকতে হতো। আমরা অবশ্য আগের পর্বে এটাও দেখেছি যে একটা ফর্মুলা দিয়ে কি করে যোগফলের দৈর্ঘ্যের মান এবং যোগফলটা কোন করে থাকবে যে কোনো ভেক্টরের সাথে, সেটা আমরা বের করতে পারি। কিন্তু যদি দুটি ভেক্টরকে এমনভাবে দেওয়া থাকে যে তাদের উপাংশগুলি আমরা জানি, মানে এ ভেক্টরের ক্ষেত্রে এ এক্স, এ ওয়াই, এ জেড এই তিনটি উপাংশ যদি আমি জানি, আর বি ভেক্টরের ক্ষেত্রে বি এক্স, বি ওয়াই, বি জেড এই যদি তিনটি উপাংশ হয়, তাহলে কিন্তু খুব সহজেই আমি তাদের যোগ করে ফেলতে পারবো। নিয়মটা খুব সহজ, স্রেফ এক্স উপাংশের সাথে এক্স উপাংশ যোগ করবো, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড, তাহলেই কিন্তু আমাদের এ প্লাস বি এর ফর্মুলা বেরিয়ে যাবে। এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা কিন্তু আগের পর্বে আরও কয়েকটা বেশ মজার ফল পেয়েছিলাম। যেমন যদি দুটি ভেক্টর এ আর বি থাকে, তাদের মধ্যে কোণ যদি হয় থিটা, সেই থিটার একটা ফর্মুলা কিন্তু আমরা বের করতে পেরেছিলাম। সেই ফর্মুলাটা কীরকম দেখতে হয়েছিল? উপরে ছিল এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, মানে ভেক্টর দুটির উপাংশের সাথে উপাংশ, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড গুণ করে যোগ করে এই নিউমারেটরটা তৈরি করা হয়েছিল। আর এটাকে ভাগ করা হয়েছিল যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে এই দুটি ভেক্টরের দৈর্ঘ্যের গুণফল। সেটা করলেই কিন্তু আমরা দুটি ভেক্টরের মধ্যে কোণ কত বা কোণের কোসাইন কত সেটা বের করতে পেরেছিলাম। এটা ব্যবহার করে কিন্তু আমরা আরেকটা খুব কাজের ফর্মুলা পেয়েছিলাম। সেটা হচ্ছে দুটি ভেক্টর যদি এই নিয়মটা মেনে চলে, যদি তাদের উপাংশগুলোকে পরস্পর গুণ করে যোগ করলে শূন্য হয়, তাহলে কিন্তু ভেক্টর দুটি পরস্পর লম্ব, কারণ তাহলে কোসাইন থিটা শূন্য হতে বাধ্য, আর কোসাইন থিটা শূন্য মানে আমরা সবাই জানি থিটা কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এবার শেষে আমরা আরেকটা ফর্মুলা বের করেছিলাম, সেটা হচ্ছে এই যে আমি যদি জানি একটি ভেক্টর সি এ এবং বি দুটি ভেক্টরের সাথেই সমকোণে আছে, মানে যেমন ধরা যাক এই ছবিতে যেমন দেখানো হয়েছে, এ আর বি দুটি ভেক্টর, লাল ভেক্টরটি মানে সি এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে, বি এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে। একটু ভাবলেই বুঝতে পারবে এটার মানে হচ্ছে সি এমন একটা ভেক্টর যেটা এ এবং বি এর তলে যে সকল ভেক্টর আছে সবার সাথে সমকোণে আছে। মানে অন্য দিক দিয়ে বলতে গেলে এ আর বি দিয়ে যে তলটা যায় সেই তলের সাথে সমকোণে আছে। সেই ভেক্টরটা আমরা কি করে বের করব? তার উপাংশগুলো যদি সি এক্স, সি ওয়াই, সি জেড হয়, তাহলে আমরা খুব সহজেই লিখে ফেলতে পারি সি এক্স এ এক্স প্লাস সি ওয়াই এ ওয়াই
প্লাস সিজেড এজেড হচ্ছে 0, আর সিএক্স বিএক্স প্লাস সিওয়াই বিওয়াই প্লাস সিজেড বিজেড এটাও 0, কারণ সি এর সাথে সমকোণে আছে আর সি ভেক্টরটি বি এর সাথে সমকোণে আছে। তার জন্য তো আমরা এই ফর্মুলাগুলো বের করে ফেলেছি একটু আগে। কারণ এই দুটি সমীকরণকে যদি আমি একসঙ্গে সমাধান করি তাহলে আমরা যেটা দেখতেই পাবো যে সি ভেক্টরটা এখান থেকে বেরোবে না, বেরোবে সিএক্স সিওয়াই সিজেড এই উপাংশগুলির অনুপাত। এবং সেটা বোঝাও খুব সোজা, কারণ যদি কোনো ভেক্টর সি এ এবং বি এর সাথে লম্ব হয় তাহলে সেই দিকে যে কোনো ভেক্টর, ধরা যাক এই ভেক্টরটি, সেটাও তো এ আর বি এর সাথে লম্ব হবে। কোনো সংখ্যা দিয়ে সিকে যদি গুণ করি তাহলে সি এর দিক পাল্টায় না, কাজে সি এবং সি এর যে কোনো গুণিতক, সি এবং সেরকম যে কোনো গুণফল একই দিকে হবে। কিন্তু এই দুটিকে একসঙ্গে সমাধান করে আমরা এটা বের করেছিলাম যে অন্তত একটা ভেক্টর যেটা এ এবং বি দুটোর সাথেই সমকোণে আছে, সেটা হচ্ছে এটা এওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই আই প্লাস এজেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড জে প্লাস এ এক্স বিওয়াই মাইনাস এওয়াই বিএক্স কে। এটা এবং এর সাথে একই দিকে যে কোনো ভেক্টরই এ আর বি দুটোর সাথে সমকোণে থাকবে। কিন্তু এই বিশেষ ভেক্টরটির একটা তাৎপর্য আছে, সেই তাৎপর্যের কথা আমরা একটু পরেই বলব। সেই তাৎপর্যের কথা বলতে গেলে একটা প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। সেই প্রশ্নটা হলো এই, দুটি ভেক্টরকে আমরা গুণ কি করে করতে পারি। আমরা এর আগে দুটি ভেক্টর কি করে যোগ করতে হয় শিখেছি, একটি ভেক্টরকে একটি স্কেলার দিয়ে কি করে গুণ করতে হয় সেটা শিখেছি, কিন্তু দুটি ভেক্টর কি করে গুণ করতে হয় সেই নিয়ম কিন্তু শিখিনি। আসলে দুটি ভেক্টর গুণ করে কিভাবে অন্য জিনিস বের করা যায় তার নিয়মটা এবার আমরা শিখবো। যদিও সত্যি কথা বলতে কি সেই নিয়মগুলো কিন্তু আমাদের একটু আগেই দেখা হয়ে গেছে, আগের পর্বেই আমরা দেখেছি। আর আমরা এক্ষুনি যে আগের পর্বে জিনিসগুলো ঝাড়ালাম তার মধ্যেও কিন্তু আমরা দুটি ভেক্টর গুণ করার নিয়ম পেয়ে গেছি। এবার সেটাকে একটু খোলসা করে বলি। দুটি ভেক্টর গুণ করার যে নিয়মগুলো তার আবার দুটো ভাগ আছে। ভেক্টর যেহেতু সংখ্যা নয়, তাহলে ভেক্টরকে গুণ যখন আমরা বলছি তখন কিন্তু আমরা নতুন ধরনের একটা কিছুর কথা বলছি। কাজেই সেক্ষেত্রে দুটি ভেক্টর গুণ করে একটা ভেক্টর হতেই হবে এটা কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি। আসলে আমাদের কাজে লাগে কোনগুলো সেইগুলো অনুযায়ী আমরা ভেক্টরে গুণ করার নিয়ম ঠিক করি। স্রেফ কাজে লাগার দিক থেকে দেখতে গেলে ভেক্টরের গুণকে কিন্তু আমরা দুভাবে সংজ্ঞা দিতে পারি। তার মধ্যে একটি প্রকার এমন যে দুটি ভেক্টরকে গুণ করলে একটি স্কেলার পাওয়া যায়, আর অন্য প্রকারটি হচ্ছে দুটি ভেক্টরকে গুণ করে একটি ভেক্টর পাবার উপায়। তা প্রথমে আসি দুটি ভেক্টরকে গুণ করে স্কেলার কি করে বের করা যাবে। ফর্মুলাটা দেখলেই তোমরা চিনতে পারবে যে একটু আগেই আমরা এর কথাই বলছিলাম। ax bx প্লাস ay by প্লাস az bz এই যে সংখ্যাটা, এটা আমায় কি দিচ্ছে? দিচ্ছে a এর দৈর্ঘ্য, তাকে b এর দৈর্ঘ্য দিয়ে গুণ করব এবং তারপর তাকে কোসাইন থিটা, যেখানে থিটা হচ্ছে a আর b এর মধ্যে কোণ, সেইটা দিয়ে গুণ করব। তা এর দৈর্ঘ্য এটা যেহেতু একটা সংখ্যা, b এর দৈর্ঘ্য এটাও যেহেতু একটা সংখ্যা, এবং থিটা কোণের কোসাইন সেটাও যেহেতু একটি সংখ্যা, এখানে তিনটি সংখ্যাকে গুণ করা হচ্ছে, করে আমরা যেটা পাচ্ছি সেটা নিশ্চয়ই একটা সংখ্যা বা স্কেলার। এইভাবে দুটি ভেক্টর গুণ করা তাকে বলা হয় ডট প্রোডাক্ট, বা অবশ্যই স্কেলার প্রোডাক্ট। স্কেলার পাওয়া যাচ্ছে তাই স্কেলার প্রোডাক্ট। আর এর অন্য নাম মানে ডট প্রোডাক্ট, সেটা কারণ বোঝাতে খুব সোজা। আমরা এটার জন্য যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের নামের মাঝখানে বা চিহ্নের মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে এটাকে দেখাই, তাই এর নাম হচ্ছে ডট প্রোডাক্ট। কিন্তু একে গুণ বলবো কেন? একদিকে দেখতে গেলে মনে হতে পারে গুণ তো বলতেই পারি। কি করছি? এর উপাংশকে বি এর উপাংশ দিয়ে গুণ করছি, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, জেড এর সাথে জেড, তারপর জুড়ে দিচ্ছি। কাজে এটা গুণ তো কোথাও করা হচ্ছে। তো আরেকটু তলিয়ে দেখলে কিন্তু আমরা আরও ভালো করে বুঝতে পারবো এটাকে গুণ কেন বলা হয়। তো তার আগে আরেকটা জিনিস দেখে নেওয়া যাক। এই ভেক্টরের এই যে ডট প্রোডাক্ট, এর মানে তো আমরা দেখলাম যে দুটি ভেক্টরের মানকে গুণ করে তারপর তাদের কোসাইন
তাদের মধ্যে কোণের কোসাইন দিয়ে গুণ করলে সেটাকে পাওয়া যাবে। তো এই যে জিনিসটা আমরা করছি, জ্যামিতিগত দিক দিয়ে তার একটা কিন্তু মানে আছে। মানেটা হচ্ছে মোটামুটি এরকম যে আমার যদি দুটি ভেক্টর থাকে এ আর বি, ধরা যাক এটা হচ্ছে আমার ভেক্টর এ আর এটা হচ্ছে আমার ভেক্টর বি, তাহলে এখানে তো আমি এ এর মানকে বি কস থিটা দিয়ে গুণ করছি, বি এর মান ইন্টু কোসাইন থিটা। কিন্তু বি এর মান ইন্টু কোসাইন থিটাটা কি? আমি যদি এ এর দিকে, এটা যদি আমার এ হয়, এ এর দিকে বি এর উপাংশ নিয়ে নিই, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো বি এর দৈর্ঘ্য ইন্টু কোসাইন এই কোণটার, যেটাকে আমরা থিটা বলছি। কাজে এটাকে যদি আমরা বলি বি প্যারালাল, প্যারালাল মানে এর সমান্তরাল দিকে বি এর উপাংশ কত, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই এ ডট বি হচ্ছে এ এর মান, তাকে এ এর দিকে বি এর উপাংশ কত দিয়ে গুণ করলে পাবো। আবার একইভাবে আমি যদি এটাকে এভাবে ভাবি যে বি এর মানকে এর মান ইন্টু কোসাইন থিটা দিয়ে গুণ করছি, তাহলেও তো একই কথা হবে। আর এর মান ইন্টু কোসাইন থিটা সেটা কি জিনিস? সেটা হচ্ছে কিন্তু এই দৈর্ঘ্যটা, মানে বি এর সমান্তরাল দিকে এর উপাংশ কত। তাহলে এটাকে আমরা এ প্যারালাল ইন্টু লেংথ অফ বি এটাও বলতে পারি, বা এর দৈর্ঘ্য ইন্টু বি প্যারালাল সেটাও বলতে পারি। বি প্যারালাল মানে, আবার বলছি, বি প্যারালাল মানে হচ্ছে এ এর সমান্তরাল দিকে বি এর উপাংশ কত, আর এ প্যারালাল হচ্ছে বি এর সমান্তরাল দিকে এ এর উপাংশ কত। আচ্ছা, এই জিনিসটা আমাদের পদার্থবিদ্যায় কিন্তু খুব কাজে লাগবে। কাজে এটা মনে করে রেখে দাও যে এ ডট বি, তার মানে হচ্ছে একটি ভেক্টরের দিকে অন্য ভেক্টরটির উপাংশ নিয়ে তারপর প্রথম ভেক্টরটির দৈর্ঘ্য দিয়ে সেটাকে গুণ করা। আচ্ছা, এর থেকে একটা জিনিস খুব সহজেই বোঝা যায় যে তুমি এ এর সাথে বি এর ডট প্রোডাক্ট করো বা বি এর সাথে এ এর ডট প্রোডাক্ট করো, আদতে কি হবে? আদতে দুটো ক্ষেত্রেই হবে এ এর দৈর্ঘ্য, তাকে বি এর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হবে। এই দুটি সংখ্যা, কাজে আগে কোনটা পরে কোনটা বসার সাথে কিছু যায় আসে না। আর এর মধ্যে সাথে বি এর যা কোণ, বি এর সাথে এ এরও তো সেই একই কোণ, কাজে তার কোসাইন নিল, ব্যাপারটা একই থাকবে। তাহলে এই হলো একটা ধর্ম এই ডট প্রোডাক্টের, এবং এই ধর্মটা দেখলে কিন্তু গুণের সাথে সাদৃশ্য তোমরা খুঁজে পাবেই। আমাদের সাধারণ সংখ্যার গুণের ক্ষেত্রে তো এই নিয়মটা খাটে যে 3কে 4 দিয়ে গুণ করলে যা হয়, 4কে 3 দিয়েও গুণ করলে তাই হয়। আবার আরও ছোটো বড়ো সংখ্যা যদি আমি নিই, ই আর পাই, ই আর পাইয়ের গুণফল যা, পাই আর ইয়েরও গুণফল তাই। মানে এই ধরনের গুণফল, আমাদের সাধারণ গুণফল হচ্ছে কমিউটেটিভ, এবং ডট প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা খাটে। ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, মানে এ আর বিকে বদলে দাও তাহলেও কিন্তু মানটা বদলায় না। মানে এ আর বিকে যদি কমিউট করে দাও তাহলেও মানটা একই থাকে। এরপরই ডট প্রোডাক্টের যে ধর্মটার কথা আমরা বলবো, তাতে কিন্তু এই সাধারণ গুণের সঙ্গে ডট প্রোডাক্টের সাদৃশ্যটা আরও ভালো করে বোঝা যাবে। সেটা হলো এই যে ধরো 3টি ভেক্টর আছে এ বি আর সি, আর আমি ডট প্রোডাক্ট যেটা করছি সেটা হচ্ছে এ এবং বি প্লাস সি এর মধ্যে, মানে এ ডট বি প্লাস সি এটা তৈরি করার চেষ্টা করছি। এই জিনিসটা, কারণ এ ডট বি প্লাস সিটা কত, এটা তো একটু আগেই যা বললাম সেটা অনুযায়ী এ এর মান তাকে বি প্লাস সি প্যারালাল, মানে এ এর সমান্তরাল দিকে বি প্লাস সি ভেক্টরটির উপাংশ দিয়ে গুণ করতে হবে। কিন্তু কোনো দিকে দুটি ভেক্টরের যোগফলের উপাংশ কত সেটা তো আমরা আগেই দেখেছি। দুটো ভেক্টর আলাদা আলাদা করে যদি উপাংশ নিই, করে যোগ করি, তাহলে তাই পাওয়া যাবে। তাহলে হবে এ ভেক্টরের মান তাকে বি এর উপাংশ আর সি এর উপাংশের যোগফল দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এগুলো তো সাধারণ সংখ্যা, এর মান তার সংখ্যা, বি প্যারালাল সি প্যারালাল এগুলো তো তাই। কাজে এক্ষেত্রে কিন্তু সাধারণ গুণের ক্ষেত্রে যা হয়, মানে আলাদা আলাদা করে একে বি দিয়ে গুণ করে, এটাকে এটা দিয়ে গুণ করে, আর এটাকে এটা দিয়ে গুণ করে যা পাওয়া যাবে সেই দুটোকে যোগ করলে উত্তরটা পেয়ে যাব। মানে আমি আলাদা আলাদা করে এটা করতে পারি। কিন্তু এইবার এই যে বাদিকে যে প্রথম টার্মটা আছে, এটা কি? এটা হচ্ছে এ ডট বি, আর এটা কি? এটা হচ্ছে এ ডট সি।
তার মানে এ ডট বি প্লাস সি হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি। সাধারণ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা জানি 3কে 4 প্লাস 5 দিয়ে গুণ করা যা হয়, আর 3কে 4 দিয়ে গুণ করে 3কে 5 দিয়ে আলাদা আলাদাভাবে গুণ করে যোগ করলেও কিন্তু একই ফল হয়। এই যে ধর্মটা আমরা দেখতে পাচ্ছি সেটা সাধারণ সংখ্যার ক্ষেত্রেও আছে, আবার এই গুণটার ক্ষেত্রেও আছে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। মানে এই যে ডট প্রোডাক্ট জিনিসটা, এটাই যোগের উপর ডিস্ট্রিবিউট করে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। মানে আলাদা আলাদা করে বি এর উপর আর সি এর উপর ডট প্রোডাক্ট করে তারপর যোগ করলেও যা হবে, আর আগে যোগ করে নিয়ে তারপরে ডট প্রোডাক্ট করলেও একই ফল হবে। আচ্ছা, আরেকটা খুব জরুরি ধর্মের কথা এখানে বলে রাখা দরকার। এই ধর্মটা একেবারেই অবভিয়াস ধর্ম। সেটা হলো এই যে আমি যদি একটি ভেক্টরকে তার নিজের সঙ্গে ডট প্রোডাক্ট করি তাহলে কি পাবো? তাহলে পাবো তার দৈর্ঘ্য ইন্টু তার দৈর্ঘ্য, এবং তাকে গুণ করতে হবে তাদের মধ্যে যে কোণ, মানে 0 ডিগ্রি, তার কোসাইন দিয়ে। এবং তোমরা সবাই জানো 0 ডিগ্রি কোসাইন হচ্ছে 1 বা 1। তার মানে এ ডট এ গুণ করলে পাবো এর দৈর্ঘ্যের বর্গ। এই ফর্মুলাটা, এটা ডট প্রোডাক্টের সংজ্ঞা থেকে একদম অবভিয়াস, কিন্তু তবু এইটা আমাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। আচ্ছা, এ তো গেল দুটি ভেক্টর গুণ করে কি করে স্কেলার তৈরি করতে হবে তার কথা, মানে ডট প্রোডাক্টের কথা বা স্কেলার প্রোডাক্টের কথা। আমরা আগেই বলেছি দুটি ভেক্টর গুণ করে ভেক্টরও করা যায়, তার মানে একটা ভেক্টর প্রোডাক্ট বের করা যায়। এবং সেটা কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি। সেটা কি আমরা একটু আগে দেখেছিলাম, আসলে গেল পর্বে দেখেছিলাম, গেল পর্বে যখন ঝালালাম তখন সেটা আবার দেখে নিয়েছি। সেটা হচ্ছে এ আর বি এই দুটি ভেক্টরের সঙ্গেই সমকোণে আছে এমন একটি ভেক্টর হলো এ ওয়াই বিজেড মাইনাস এজেড বিওয়াই ইন্টু আই প্লাস এজেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড ইন্টু জে প্লাস এ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স ইন্টু কে। এই যে ভেক্টরটা, এটার আমরা নাম দিচ্ছি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট কেন না, কারণ এটা একটা ভেক্টর। কিন্তু আর ক্রস প্রোডাক্ট নাম কেন? কারণ এখানে যে চিহ্নটা ব্যবহার করা হয় এ আর বি এর চিহ্নের মাঝখানে, সেটা হচ্ছে ক্রস। তাহলে এই যে নতুন ধরনের একটা গুণফল আমরা পেলাম, যেটা দিয়ে দুটো ভেক্টরকে গুণ করে আরেকটা ভেক্টর পাবো, সেটার কি ধর্ম সেগুলো এবার দেখে নেওয়া যায়। আবার আগের কথাটা মনে করিয়ে দিই, এটাকে আমরা গুণ বলছি কেন? কারণ একদিক দিয়ে দেখতে গেলে আমরা তো দুটো ভেক্টরের উপাংশগুলোকে গুণ করে তারপর তাদের কোনো না কোনোভাবে একসঙ্গে জড়ো করে এই জিনিসটা তৈরি করেছি। কিন্তু গুণ বলা আরও কারণ আছে, সেগুলো এই ধর্মগুলো থেকে বোঝা যাবে। কিন্তু সেই ধর্মগুলো দেখতে গেলে আমরা কিন্তু প্রথমেই একটা খুব বড় ধাক্কা খেয়ে যাব। আমাদের সাধারণ গুণের ক্ষেত্রে যেটা সবচেয়ে সহজ নিয়ম আমরা জানি, সেটা হলো 3কে 4 দিয়ে গুণ করলে যা হয় 4কে 3 দিয়ে গুণ করলে তাই হয়। ক্রস প্রোডাক্টের বেলায় কিন্তু সেটা খাটবে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যদি এ আর বিকে পাল্টাপাল্টি করে দিই, তাহলে এখানে এ ওয়াই এর জায়গায় বসবে বি ওয়াই, আর বিজেড এর জায়গায় বসবে এজেড। এবং তার মানে কি হবে যে, আচ্ছা আমি এখানে একটু লিখেই দিই তলায় ছোট করে, পাল্টাতে মানে বি ক্রস এ যদি আমি করতে চাই, তাহলে একই ফর্মুলা, শুধু এগুলোর জায়গায় বিগুলো বসবে, পাবো বি ওয়াই এ জেড মাইনাস বিজেড এ ওয়াই আই। বাকিগুলো আর লেখার দরকারও নেই, তুমি যদি এটাকেই ভালো করে দেখো তাহলেই দেখতে পাবে বিওয়াই এজেডটা কিন্তু আসলে এটা এজেড বিওয়াই লেখা আছে, কিন্তু এগুলো তো সংখ্যা, আগে পরে করলে কিছু যায় আসে না। আবার এওয়াই বিজেড যেটা, সেটা আর এটা তো একই। তাহলে কি হচ্ছে, এ ক্রস বির জায়গায় যখন আমরা বি ক্রস এ করছি, তখন কিন্তু এই দুটি সংখ্যা স্থান পরিবর্তন করে নিচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে তারা মাইনাস চিহ্ন আছে। কাজে আমি যদি ছিদ্রকে উল্টে দিই তাহলে কিন্তু একই ফল কিন্তু আর পাবো না, বরং আমরা যেটা পাবো সেটা হচ্ছে আগের যা পেয়েছিলাম তার সাথে একটা মাইনাস সাইন জুড়লে যা পাওয়া যাবে। মানে এ ক্রস বির একটা বিশেষ ধর্ম আমরা পেলাম,
যে এটা কিন্তু কমিউটেটিভ নয়, দুটি ভেক্টরকে স্থান পরিবর্তন করে দিলে এর ফল এক থাকে না, উল্টে তার চিহ্ন পাল্টে যায়, মানে পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে যায়, মানে যেদিকে এ ক্রস বি, বি ক্রসে কিন্তু তার ঠিক উল্টো দিকে। আচ্ছা, এইটাকে আমরা একটা পোশাকি নাম দিতেই পারি, এটাকে বলা হয় অ্যান্টি কমিউটেটিভ ধর্ম, মানে কমিউটেটিভের ঠিক উল্টো। কিছু কিছু লোক একে স্কিউ কমিউটেটিভও বলে থাকেন, তবে সেই নাম নিয়ে আমরা এখন অতটা মাথা ঘামাবো না। যেটা খেয়াল রাখতে হবে যে ভেক্টর প্রোডাক্ট এমন একটা মজার ধরনের প্রোডাক্ট যেখানে কিন্তু ভেক্টর দুটো ক্রম পাল্টে দিলে সেই গুণফলটা আগে যা ছিল তার থেকে নেগেটিভ হয়ে যায়। তোমাদের মধ্যে যারা ডিটারমিনেন্ট কি জিনিস জানো, তাদের জন্য আমি একটা জিনিস, একটা ফর্মুলা লিখে রেখেছি। এই যে এ ক্রস বি যে ভেক্টরটা লেখা আছে, সেটাকে আমরা এই আকারেও লিখতে পারি। আমরা একটা ডিটারমিনেন্ট লিখব। তোমাদের মধ্যে যারা ডিটারমিনেন্ট কি জিনিস এখনো শেখনি, তারা এটা নিয়ে খুব বেশি মাথা ঘামিও না, কারণ এ ক্রস বির ফর্মুলা তো আমরা উপরে দিয়েই দিয়েছি, আমরা সেটাই ব্যবহার করতে পারি। কিন্তু এটাকে একটু ছোট করে লেখার একটা উপায় আছে, এবং যেটা যদি তোমরা ডিটারমিনেন্ট জানো, তাহলে সেই ডিটারমিনেন্টের নানা রকম প্রপার্টি বা ধর্ম ব্যবহার করে এ ক্রস বির অনেক অঙ্ক হয়তো একটু তাড়াতাড়ি করে ফেলতে পারবে। সেই জন্য এটা বলে দেওয়া যে এ ক্রস বি কীভাবে লেখা যায় না, একটা ডিটারমিনেন্ট লিখব, যার উপরের সারিতে লিখব আই জে কে, তিনটি একক ভেক্টর, তার মাঝখানের সারিতে লিখব এ এক্স এ ওয়াই এ জেড, তিনটি উপাংশ, আর তলার সারিতে লিখব বি এক্স বি ওয়াই বি জেড। এটাকে আমি আর খুলে লিখে দেখাচ্ছি না, কিন্তু তোমাদের মধ্যে যারা ডিটারমিনেন্ট কি জিনিস জানো, তারা খুব সহজেই দেখাতে পারবে এটা লেখা আর এইটা লেখা কিন্তু একদম এক। আচ্ছা, এবার যদি আমি বি আর এ কে উল্টে দিই, মানে বি এর জায়গায় এর জায়গায় বি কে নিয়ে আসি, তাহলে এই ডিটারমিনেন্টটা কী হবে? মাঝখানের সারিতে বসে যাবে বি এক্স বি ওয়াই বি জেড, আর তলার সারিতে বসবে এ এক্স এ ওয়াই এ জেড। আর আবার তোমরা যারা ডিটারমিনেন্ট শিখেছো তারা জানো যে ডিটারমিনেন্টের দুটি সারিকে যদি আমরা পাল্টাপাল্টি করে দিই, তাহলে একটা মাইনাস সাইন চলে আসে। কাজে বি ক্রসে যে মাইনাস এ ক্রস বি, সেটা এখান থেকে বোঝা যায়। আচ্ছা, এবার ক্রস প্রোডাক্টের আরও একটা ধর্মের কথা বলি। এটাকে আমি আর প্রমাণ করব না, কিন্তু তোমরা যারা ডিটারমিনেন্ট জানো তারা খুব সহজেই ডিটারমিনেন্টের ধর্ম থেকে এটা বের করে ফেলতে পারবে। যারা জানো না, তারাও কিন্তু উপরে যে ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা দেওয়া আছে, সেটা ব্যবহার করে খুব সহজেই দেখিয়ে দিতে পারবে যে আমি যেটা বলছি সেটাই ঠিক। এটা তোমরা একটু বাড়ির কাজ হিসেবে নিয়ে নাও, এটাকে প্রমাণ করাটা। যে আমি যদি এ ক্রস বি প্লাস সি করি, মানে আগে বি আর সি যোগ করে তারপর তার সাথে এ এর ক্রস প্রোডাক্ট করি, খেয়াল করে দেখো ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ নয়, কাজেই এটা বাদ দিকে বসছে আর ডান দিকে বসছে, তার উপর কিন্তু ফলটা নির্ভর করবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সাধারণত যখন গুণ করি তখন বাদিকে কোনটা ডান দিকে কোনটা, এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, কারণ ফলটা তার উপর নির্ভর করে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু করে। এটা কিন্তু খুব সাবধানে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে এ ক্রস বি প্লাস সি, এটার জন্য আমরা ফর্মুলা কষে বের করে ফেলতে পারি খুব সহজেই, এবং এটা দেখলে কিন্তু সাধারণ গুণের সঙ্গে সাদৃশ্যটা আবার বোঝা যাবে, কারণ এটা আসবে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। কাজে যদিও ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ নয়, বরং অ্যান্টি কমিউটেটিভ, কিন্তু ক্রস প্রোডাক্ট কিন্তু ডিস্ট্রিবিউটিভ, মানে সেদিক দিয়ে সাধারণ গুণের সঙ্গে এর একটা সাদৃশ্য আছে। কাজে এটা নতুন ধরনের গুণ, একদম একরকম হবে তা তো নাও হতে পারে। একটা ধর্ম মিলল, আরেকটা কিন্তু মিলল না। আর এখান থেকে যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, এখান থেকে খুব সহজেই দাঁড়াচ্ছে যে এ ক্রস এ করলে আমরা কি পাবো? এই ফর্মুলাটা আমাদের বলে দিচ্ছে যে এ ক্রস এ তো মাইনাস এ ক্রস এ হতে হবে, কিন্তু আবার এ ক্রস এ আর এ ক্রস এ তো একই। কোনো জিনিস, কোনো ভেক্টর যদি তার নিজের নেগেটিভের সাথে সমান হয়, তো সেটা একমাত্র নাল ভেক্টর ছাড়া কিছু হতে পারে না। এই যে এ ক্রসে শূন্য এলো, নাল ভেক্টর এলো, তাতে কিন্তু আমরা একটা বিরাট ঝামেলার হাত থেকে বেঁচে গেলাম। সেটা কেমন?
খেয়াল করে দেখো, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এ ক্রস বি হচ্ছে এমন একটি ভেক্টর যেটা এ এবং বি উভয়ের সাথেই লম্ব দিকে আছে। তুমি বলতেই পারো যে এইটুকু বলে দিলে ভেক্টরটা পুরোপুরি বলা হয় না। ঠিক, বলা হয় না, কারণ তার দৈর্ঘ্য সম্বন্ধে কথাটা এখনো বলা হয়নি, একটু পরে আমরা বলবো। কিন্তু এখন অবধি আমরা এ ক্রস বির দৈর্ঘ্য সম্বন্ধে বিশেষ কিছু একটা বলিনি, কিন্তু তার দিকটা তো ঠিক হয়ে গেছে। যে মুহূর্তে তুমি দুটি ভেক্টর দিয়ে দিয়েছ আর বলেছ যে এ ক্রস বি এই দুটির সাথেই লম্ব, তাহলে কিন্তু এই এ ক্রস বি ভেক্টরের দিকটা একদম নির্ধারিত হয়ে গেছে। কিন্তু তাতে তো কোনো অসুবিধা নেই, দুটো ভেক্টর দিয়ে তো সবসময় একটা তল নির্দেশ করা যায়, আর তাহলে সেই তলের সাথে একটি নির্দিষ্ট ভেক্টর লম্ব হবে, কাজে সেটা এ আর বির সাথে লম্ব হবে, এতে কোনো সমস্যাই নেই। কিন্তু কখন তা করা যায় না? আমি যদি এ আর বি দুটি আলাদা দিকে না নিয়ে একই দিকে নিতাম, বা এর সাথে একেই নিতাম ধরো, তাহলে কি হতো? তাহলে যেটা হতো যে তখন কিন্তু সেই যে একটা সাধারণ দিক এ এবং এ এর দিক, তার সাথে লম্ব অসংখ্য ভেক্টর আমরা পেতে পারি। খেয়াল করো, আমরা কিন্তু দ্বিমাত্রিক জগতে নেই, ত্রিমাত্রিক জগতে আছি। দ্বিমাত্রিক জগতে একটি ভেক্টরের সঙ্গে একটি উল্লম্ব দিক পাওয়া যায়, ত্রিমাত্রিক জগতে কিন্তু তা নয়। ত্রিমাত্রিক জগতে কিন্তু অসংখ্য দিক পাওয়া যায় একটি ভেক্টরের সাথে, যা সবাই উল্লম্ব। তাহলে কিন্তু এই যে ক্রস প্রোডাক্টের যে ধারণা থেকে আমরা শুরু করলাম, সেখান থেকে সেই ভেক্টরের দিকটা কিন্তু আদৌ বেরোবে না যদি এ আর বি একই দিকে হয়। তাহলে তো সমস্যা, কারণ আমি যদি বলি যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে একটা ভেক্টর পাওয়া যাবে, তাহলে তো তার মান এবং দিক দুটোকেই নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ, মান নিয়ে আমরা কিছু এখনো বলিনি, একটু পরেই বলবো, কিন্তু দিকটা তো এখানে আর নির্দেশ করা যাচ্ছে না। কিন্তু ভেবে দেখো, একটি মাত্র ভেক্টরই আছে যার দিক নির্দিষ্ট নয়, সেটি হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর যেদিকেই হোক না কেন তাদের কোনো তফাৎ হয় না, কারণ তার দৈর্ঘ্য শূন্য। এই যে দুটি ভেক্টর একই দিকে হলে তাদের সাথে যুগপৎ উল্লম্ব যে ভেক্টরটি আর নির্দিষ্ট হয় না, অসংখ্য দিকে থাকতে পারে। এখন সেটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না, তার কারণ হচ্ছে এই ক্রস সেট আমরা পেয়েছি শূন্য, তার ফলে সে যে কোনো দিকে থাকলে কিন্তু কোনো অসুবিধা হয় না। নাল ভেক্টর হচ্ছে একমাত্র ভেক্টর যার কোনো নির্দিষ্ট দিক নেই, কাজে সেদিক দিয়ে ভাবতে গেলে এই ক্রসের নাল ভেক্টর হওয়া ছাড়া কোনো গতিই ছিল না। একটা জিনিস খেয়াল করো, এই ক্রসে যে নাল ভেক্টর তা শুধু নয়, এ এবং বি যদি একই দিকে হয় তাহলেও এ ক্রস বি নাল ভেক্টর হতে বাধ্য। আচ্ছা, এর সঙ্গে ক্রস প্রোডাক্টের আরেকটি ধর্ম চলে আসে, যেটা কথা আমরা এখনো বলিনি। সেটা হচ্ছে এই যে আমি যদি এ ক্রস বি না করে এ ক্রস এম বি করি, যেখানে এম যে কোনো একটি স্কেলার, তাহলে কিন্তু সবসময় সেটা এম টাইমস এ ক্রস বি হয়। মানে আগে দুটি ভেক্টরে ক্রস প্রোডাক্ট করে তারপর তাকে স্কেলার দিয়ে গুণ করে যাওয়া হবে, আগে স্কেলার দিয়ে বিকে গুণ করে তারপর এর সাথে ক্রস প্রোডাক্ট করলেও একই উত্তর আসবে। আবার এ আর বি এর দিকটা কিন্তু কোলালে চলবে না, একই রাখতে হবে। ঠিক একইভাবে এম এ ক্রস বি, এটাও কিন্তু এম টাইমস এ ক্রস বি হবে। এর সঙ্গে এটাও বলে রাখা ভালো যে ডট প্রোডাক্টের বেলায়ও কিন্তু ঠিক অনুরূপ একটি ধর্ম আছে, মানে এ ডট এম বি আর এম এ ডট বি এই দুটোই কিন্তু এম টাইমস এ ডট বি। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কিন্তু এ ক্রস বি যে ভেক্টরটা পেয়েছি তার মান সম্বন্ধে কোনো কিছু বলিনি। মানটা তো জানি, কারণ আমি তো ভেক্টরের উপাংশগুলো বলেই দিয়েছি, কাজেই সেখান থেকে মানটা নিশ্চয়ই বের করা যাবে। দিক শুধু নয়, মানটাও বেরিয়ে যাবে। কিন্তু সেই মানটাকে একটু এবার টলিয়ে দেখা যাক। ধরা যাক এই ভেক্টরের যে দৈর্ঘ্য, তার যে বর্গ, মানে তার উপাংশগুলোকে বর্গ করে যোগ করলে যা পাওয়া যায়, সেটার সঙ্গে আমি এর আগের যে ভেক্টর এর গুণটা পেয়েছি, মানে ডট প্রোডাক্ট, তার বর্গকে যোগ করে দিচ্ছি। দেখি না কি হয়। কেন করছি সেটা উত্তরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এইবার আমরা একদম ক্লাস 8-এর অ্যালজেব্রার নিয়মে চলে যাব। এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, বা এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এখন সেটা ব্যবহার করলেই দেখবো যে উপরের যে কালোতে লেখা যে অংশটা আছে
মানে যেটা আমরা ক্রস প্রোডাক্টের দৈর্ঘ্যের বর্গ হিসেবে পেয়েছি, সেটা হচ্ছে এইটা। এখানে ay স্কোয়ার bz স্কোয়ার, এটা হচ্ছে ওই a স্কোয়ার টার্মটা, প্লাস az স্কোয়ার by স্কোয়ার, আর এই দুটোকে গুণ করে 2 দিয়ে গুণ করে যে টার্মটা পাওয়া যাবে সেটা এখানে লেখা আছে মাইনাস টুয়াইস ay az by bz। সেই রকমভাবে এইখান থেকেও 3টে টার্ম পাবো, দুটো এই বর্গ আর একটা ওই ক্রস টার্ম, সেরকম এটার থেকেও এই 3টে টার্ম পাবো। এটা তোমরা নিজেরাই খাতা পেন্সিল নিয়ে বসলে খুব সহজেই দেখতে পাবে। কিন্তু তার সঙ্গে হঠাৎ করে আমি এই ডট প্রোডাক্টের বর্গ যোগ করতে গেলাম কেন, সেটা বুঝতে গেলে স্রেফ ডট প্রোডাক্টটাকে যদি আমি খুলে দেখি তাহলেই বোঝা যাবে। আবার সেই 3টে জিনিসের যোগফলের বর্গ। এখন এটার জন্য একটু ক্লাস 8-এর উপরে উঠতে হবে, কিন্তু তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা করতে পারবে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস বিসি প্লাস টুয়াইস সি। যদি সেটা করো তাহলে দেখবে ax স্কোয়ার bx স্কোয়ার এটার বর্গ, এটার বর্গ, এটার বর্গ, এগুলো তো আসবেই। তার সঙ্গে এটাকে এটা দিয়ে গুণ করে তাকে 2 দিয়ে গুণ করে একটা টার্ম আসবে, যেটা হচ্ছে এটা। এটাকে এটা দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করলে আরেকটা টার্ম পাওয়া যাবে, আর এইটাকে এটা দিয়ে গুণ করে আবার 2 দিয়ে গুণ করে আরেকটা টার্ম পাওয়া যাবে। এবার মজাটা হচ্ছে যে এই যে টার্মগুলো আমি পেলাম তার মধ্যে কিন্তু এই টুয়াইস ab গোছের টার্ম যে 3টে ছিল, যেটা ক্রস প্রোডাক্টে মাইনাস সাইন নিয়ে এসেছিল, ডট প্রোডাক্টের বর্গে কিন্তু সেগুলোই প্লাস সাইন নিয়ে আসবে, কাজেই এগুলো একদম কেটে যাবে। কাজে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম অনেকগুলো বর্গের সমষ্টি। এবার একটা জিনিস ভেবে দেখো, ax স্কোয়ারের সাথে কি আছে? এক্স স্কোয়ারের সাথে এখানে bx স্কোয়ার আছে, আর ax স্কোয়ার কোথায় আছে? এখানে আছে bz স্কোয়ারের সঙ্গে, আর আছে কোথায়? এখানে আছে by স্কোয়ারের সঙ্গে। কাজে ax স্কোয়ারের সঙ্গে bx স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস bz স্কোয়ার গুণ আছে। একটু ভাবলেই বুঝতে পারবে এখানে যেটা পাচ্ছি আমি সেটা কিন্তু আসলে আমাদের চেনা একটা জিনিস, ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস az স্কোয়ার, তার সঙ্গে bx স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস bz স্কোয়ার গুণ করলে যা হয় তাই, মানে এর দৈর্ঘ্যের বর্গের সাথে বি এর দৈর্ঘ্যের বর্গ গুণ করলে যা হবে তাই। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে আমি যে ভেক্টরটি ক্রস প্রোডাক্ট যে ভেক্টরটি পেয়েছি সেটির সঙ্গে, সেটির বর্গের সঙ্গে, সেটির দৈর্ঘ্যের বর্গের সঙ্গে যদি আমি ডট প্রোডাক্টের বর্গ জুড়ে দিই তাহলে কিন্তু ফল হয় এর দৈর্ঘ্যের বর্গ ইন্টু বি এর দৈর্ঘ্যের বর্গ। কিন্তু এর সঙ্গে এটাও ভেবে দেখো যে এ ডট বি সেটা কত? এ ডট বি হচ্ছে এর দৈর্ঘ্যের বর্গ, তাকে বি এর দৈর্ঘ্যের বর্গ দিয়ে গুণ করতে হবে। এ ডট বির বর্গ এটা, তার সঙ্গে কস থিটা, এ আর বির মধ্যে যে কোণ তার কোসাইন, তার কোসাইনের বর্গ গুণ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ ক্রস বির দৈর্ঘ্য কত, সেটা কিন্তু এইটাকে অন্যদিকে নিয়ে গিয়ে একটু খুব সহজ ত্রিকোণমিতি ব্যবহার করলেই বোঝা যাবে। এ এর মান ইন্টু বি এর মান ইন্টু দুটির মধ্যে যে কোণ তার সাইন। কাজে এতক্ষণ ধরে আমরা বলেছিলাম এ ক্রস বির দিক কোন দিকে, কিন্তু এ ক্রস বির মান নিয়ে কোনো কথা বলিনি। সেই ঘাটতিটা কিন্তু এবার আমরা পুষিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? এ ক্রস বি হচ্ছে এমন একটি ভেক্টর যেটা এ এবং বি দুটির সাথেই উল্লম্ব, এবং তার মান হচ্ছে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু দুটির মধ্যে যে কোণ তার সাইন। আবার খেয়াল করো এখান থেকে কিন্তু সহজেই এ ক্রসে কেন 0 বোঝা যাচ্ছে, কারণ এ আর এ এর মধ্যে, বা যদি এ আর বি একই দিকে হয় তার মধ্যে কোণটা হচ্ছে 0, আর 0 কোণের সাইন তো 0, কাজেই সেই জন্য এ ক্রস বি 0 হবে যদি এ আর বি একই দিকে হয়। তাহলে শেষমেশ আমরা কি পেলাম? আমরা পেয়ে গেলাম যে
এ আর বি দুটি ভেক্টর যদি থাকে, যদি তারা একই দিকে না হয়, তাহলে তাদের দুজনকে মিলিয়ে আমি একটা তল নির্দেশ করতে পারবো। এবার সেই তলের সাথে উল্লম্ব দিকে যে একটি ভেক্টর থাকবে তাকে আমরা বলবো এ ক্রস বি। কিন্তু সেটা শুধু এ ক্রস বি দিককে নির্দেশ করে, তার মানকে বলে দেয় না। মানটা কি হবে? মান হবে যা আমরা এক্ষুনি বের করলাম, এ এর মান গুণ বি এর মান গুণ দুটির মধ্যে কোণের সাইন। কিন্তু এইবার একটু ভেবে দেখো যে এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে এ আর বি দুটি ভেক্টর যদি থাকে, ঠিক যেমন বি কস থিটা হচ্ছে এ এর দিকে বি এর উপাংশ, বি সাইন থিটা কিন্তু এর উল্লম্ব দিকে বি এর উপাংশ, বা এটাকে আমরা লিখতে পারি বি পারপেন্ডিকুলার। তাহলে এর দৈর্ঘ্য তাকে বি পারপেন্ডিকুলার দিয়ে গুণ করতে হবে। ঠিক একইভাবে এটাকে আমরা এটাও লিখতে পারি বি এর দৈর্ঘ্য তাকে এ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মানে বি এর সাথে উল্লম্ব দিকে এ এর উপাংশ তাই দিয়ে গুণ করতে হবে, তাহলেই পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিসও সহজেই বুঝতে পারা উচিত, সেটা হচ্ছে এই যে এ ক্রস বি এর মান, এর ক্ষেত্রে সহজ জ্যামিতিক মানে আছে। জ্যামিতিক মানেটা কীরকম না, এই যে উল্লম্ব দৈর্ঘ্য, এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে তো একটা ক্ষেত্রফল পাওয়া যায়। কিসের ক্ষেত্রফল সেটা? সেটা হচ্ছে এই সামান্তরিকটাকে যদি আমি পুরোপুরি এঁকে ফেলি, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? সেটা নিশ্চয়ই এই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা আমরা আগেই জ্যামিতিতে শিখেছি। ভূমি তাকে উচ্চতা দিয়ে গুণ করে তাকে অর্ধেক করতে হবে। তাহলে ভূমি গুণ উচ্চতা গুণ 1/2, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা কি? ভূমি তাকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে, কিন্তু উচ্চতাটাই তো বি পারপেন্ডিকুলার। তাহলে এইটা হচ্ছে এ এবং বি ভেক্টর দিয়ে যে সামান্তরিক আঁকা যায় সেই সামান্তরিকের ক্ষেত্রফল। আবার এ আর বি এর মধ্যে কোণটা যদি ক্রমে ছোট হয়ে আসে, তাহলে তো এই সামান্তরিক যেটা এ আর বি মিলে তৈরি করেছে সেটা চুপসে আসবে এবং শেষে এ আর বি মিলে গেলে তার ক্ষেত্রফল হয়ে যাবে 0। কাজেই এ আর বি যদি একই দিকে হয় তাহলে কেন এ ক্রস বি নাল ভেক্টর হবে সেটা এখান থেকে উঠে যাচ্ছে। আচ্ছা, এই এত কিছু তো বললাম, তার মধ্যে একটা খামতি কিন্তু এখনো রয়ে গেছে। তোমরা যদি মন দিয়ে দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের নিশ্চয়ই এটা চোখে পড়েছে যে আমি এতক্ষণ ধরে বলে আসছি যে এ ক্রস বি ভেক্টরটির দিক কোন দিকে না, এ আর বি দিয়ে যে তলটা তৈরি হয়েছে তার সাথে উল্লম্ব। কিন্তু তার সাথে উল্লম্ব বললে শুধু যে এদিকে হয় তা তো নয়, তার ঠিক উল্টো দিকে, মানে এদিকেও তো হতে পারত। তাহলে কিন্তু গন্ডগোল যে আমরা এখনো অবধি বলে আসছি যে দিকটা আমি ঠিক করে ফেলেছি, এ আর বির তলের সাথে উল্লম্ব, মানটা সেটা এখন ঠিক করলাম, কিন্তু তাতেও তো একটু গন্ডগোল রয়ে গেল। এ আর বি এর তলের সাথে উল্লম্ব বললে তো এদিকেও হতে পারে উল্টো দিকেও হতে পারে, তার ঠিক কোনটাকে নেব? এখন সেটা ঠিক করার জন্য একটা সূত্র আমাদের ব্যবহার করতে হয়, সেটাকে আমরা ডান হাতের সূত্র বলতে পারি। এই যে ক্রস প্রোডাক্টের ডান হাতের সূত্র, এটা আমি তোমাদের একটু ছবি এঁকে বোঝাবার চেষ্টা করছি। আমি হয়তো খুব একটা ভালো ছবি আঁকতে পারবো না, তবু আশা করি তোমরা বুঝতে পারবে। নিয়মটা হচ্ছে এরকম যে তুমি তোমার ডান হাতটাকে এমনভাবে রাখবে যাতে প্রথমে এ বরাবর তোমার ডান হাতটাকে রাখার চেষ্টা করো, তারপর চেষ্টা করবে যে তোমার আঙুলগুলো যেন বি এর দিকে ঘুরে যায়। তাহলে হাতটাকে ব্যাকাবে যাতে বি এর দিকে ঘোরে। এই অবস্থায় তোমার বুড়ো আঙুল যেদিকে নির্দেশ করবে সেটা হচ্ছে এ ক্রস বি এর দিক। এইভাবে আমরা এ ক্রস বি দিককে সংজ্ঞায়িত করে থাকি।
তাহলে তিনটে জিনিসই হয়ে গেল, মানও বোঝা গেল, দিকও বোঝা গেল, এবং সেই দিকের দুটি যে দিক হতে পারে তার মধ্যে কোন দিকটাতে সেটাও বোঝা গেল। এই হচ্ছে আমার A ক্রস বি পুরো সংজ্ঞা। আচ্ছা, এবার একটু পেছন দিকে তাকিয়ে দেখি। আমরা এতক্ষণ যা দেখেছি তাতে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের কিছু ধর্ম আমরা শিখে নিয়েছি। যেমন আমরা দেখেছি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট দুটোই কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মেনে চলে, মানে এ ডট বি প্লাস সি যেমন এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক সেরকমই এ ক্রস বি প্লাস সি হল এ ক্রস বি প্লাস এ ক্রস সি। এই দিক দিয়ে দেখতে গেলে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট দুটোই সাধারণ গুণের মতোই। সাধারণ গুণের আরেকটা ধর্ম কমিউটেটিভ প্রপার্টি, তার বেলায় কিন্তু একটু ফারাক আছে। ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ নয়। এ ডট বি হচ্ছে বি ডট এর সাথে সমান, আর এ ক্রস বি অন্যদিকে হলো মাইনাস বি ক্রস এ। কাজেই ক্রস প্রোডাক্ট অবশ্য কমিউটেটিভ নয়, কিন্তু অ্যান্টি কমিউটেটিভ। কমিউটেটিভ ধর্মের সাথে তার একটা সম্পর্ক অন্তত আছে। আচ্ছা, সাধারণ গুণের কিন্তু আরেকটা খুব বড় ধর্ম আছে যেটার কথা আমরা এখনো বলিনি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। মানে যে কোনো তিনটে সাধারণ সংখ্যা যদি তুমি নিয়ে নাও, তাহলে তুমি আগে বিসিকে গুণ করে তাকে এ দিয়ে গুণ করবে, না আগে এ বিকে গুণ করে তাকে সি দিয়ে গুণ করবে, এটার উপর কিছু নির্ভর করে না, দুটো ক্ষেত্রেই তুমি একই উত্তর পাবে। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি ব্যাপারটা সেরকম, বা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, সেটা দেখা যাক। সেই জিনিসটা আমরা এখনো দেখিনি, কাজেই সেটা এবার আমরা একটু ভালো করে ভেবে দেখব। একটু ভাবলেই বুঝতে পারবে যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এই কথাটা ঠিক না ভুল, বা এই ধর্মটা এই ডট প্রোডাক্টে আছে কি না এটা জিজ্ঞেস করারই কোনো মানে হয় না। কেন না, যেই তুমি বি ডট সি করছো এটা তো একটা স্কেলার হয়ে গেল, তখন তো সে আর ভেক্টর নেই, কাজেই তার সাথে তো এর আর ডট প্রোডাক্ট বলে কিছু হয়ই না। কাজেই এটা একেবারে অর্থহীন একটা জিনিস, এবং যেহেতু এ ডট বি ডট সি এটা অর্থহীন, সেহেতু এ ডট বি ডট সি আর এ ডট বি ডট সি এটা এক কি না এটা প্রশ্ন করারই কোনো মানে হয় না। কাজে এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি ধর্ম থাকতেই পারে না। ক্রস প্রোডাক্টের ব্যাপারটা একটু অন্যরকম, কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি আর এ ক্রস বি ক্রস সি এই দুটো ভেক্টরের কিন্তু অস্তিত্ব আছে। ভেবে দেখো, বি ক্রস সি তো একটা ভেক্টর, তাকে তুমি এর সাথে ক্রস প্রোডাক্ট করতেই পারি, সেরকম এ ক্রস বিও একটা ভেক্টর যার সাথে আমি সি এর ক্রস প্রোডাক্ট করতেই পারি। তাহলে এবার আমরা অন্তত জিজ্ঞেস করতে পারি যে এই দুটো ভেক্টর তাদের দুটোরই মানে হয় এই দুটো এক না এক নয়। একটু ভাবলেই বুঝতে পারবে উত্তর হচ্ছে না। কেন না, তার জন্য একটু এ ক্রস বি ক্রস সি এই ভেক্টরটা কোন দিকে হবে সেটা একটু ভেবে দেখি। বি ক্রস সি এটা হচ্ছে বি আর সি দিয়ে যে তলটা তৈরি হয়েছে তার সাথে লম্ব। এর সাথে যখন তুমি তাকে ক্রস প্রোডাক্ট করছো তখন তার ফলটা হবে এর সাথে লম্ব এবং এই বি ক্রস সির সাথে লম্ব। এখন বি ক্রস সি তলের সঙ্গে লম্ব যে ভেক্টরটা আছে তার সঙ্গে উল্লম্ব ভেক্টর মানে তো সে বি আর সি এর তলে থাকতে বাধ্য। কাজেই এটা বি আর সির তলে থাকতে হবে, ইন দ্য প্লেন ডিফাইন্ড বাই, মানে বি আর সি মিলে যে প্লেনকে সংজ্ঞায়িত করে, যে তলকে সংজ্ঞায়িত করে, এ ক্রস বি ক্রস সিকে সেই তলে থাকতেই হবে। অন্যদিকে এ ক্রস বি এটা হচ্ছে এ আর বি দুটোর সাথেই লম্ব, মানে এ আর বি এর তলের সাথে লম্ব। তাকে যখন তুমি সি এর সাথে ক্রস প্রোডাক্ট করছো তখন ফলটা কী দাঁড়াবে? ফলটা সি এবং
ওই উল্লম্ব যে ভেক্টর তার সাথে লম্ব হবে, মানে আবার এ আর বি এর তলে ফেরত আসবে। কাজে এটা মাস্ট বি ইন দ্য প্লেন ডিফাইন্ড বাই এ অ্যান্ড বি। কাজেই সাধারণভাবে এ ক্রস বি ক্রস সি আর এ ক্রস বি ক্রস সি, এই বাদিক আর ডান দিকের দুটি ভেক্টর দুটোরই যদিও আলাদা আলাদা করে মানে হয়, এই দুটো কিন্তু এক হওয়ার সম্ভাবনা খুবই কম। কিছু কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে, কিন্তু অ্যাসোসিয়েটিভ ল বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি থাকতে হয়, তার মানে হচ্ছে যে কোনো তিনটি ভেক্টরকে নিলেই এই বাদিক আর ডান দিক এক হতে হতো, সেটা কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে হবে না। কাজেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলার মানেই হয় না, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটা প্রশ্ন করার মানে হয় যে এই প্রোডাক্টটা অ্যাসোসিয়েটিভ কি না, কিন্তু উত্তর হচ্ছে সেটা অ্যাসোসিয়েটিভ নয়। কাজেই আমাদের যে টেবিলটা ছিল এই সাধারণ গুণের ধর্মের সঙ্গে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মেলানোর, সেই টেবিলের শেষ কলামটা এটাকে আমরা এখন ভরে দিতে পারি। এটার উত্তর হচ্ছে অ্যাসোসিয়েটিভ নয়, এটাও নয়। আচ্ছা, এই ক্রস প্রোডাক্টের অ্যাসোসিয়েটিভ ধর্ম আছে কি নেই সেটা বলার সময় আমরা এই জিনিসটার কথা বললাম, এ ক্রস বি ক্রস সি। এর একটা পোশাকি নাম আছে, এর পোশাকি নাম হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। নামটার কারণটা বোঝাই যাচ্ছে, তিনটে ভেক্টর দিয়ে গুণ করে তৈরি করা হয়েছে এবং ফলটা একটা ভেক্টর, সেই জন্য এর নাম হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এখন এটা উচ্চতর পদার্থবিদ্যায় এবং অঙ্কে প্রচুর ব্যবহার হয়, আমাদের হয়তো কোথাও না কোথাও লেগে গেলেও যেতে পারে এর পরের কোনো ভিডিওতে। কিন্তু তা লাগুক বা না লাগুক, এরা সম্বন্ধে আমরা এতক্ষণ যা বলেছি তাতে কিন্তু একটা খুব সোজা ফর্মুলা এবং দরকারি ফর্মুলা, এটা সম্বন্ধে বের করে ফেলা খুব সোজা। দেখো, আমরা বলেছি যে এই ভেক্টরটা হচ্ছে বি এবং সি তাদের তলে থাকবে, কিন্তু বি এবং সির তলে যে কোনো ভেক্টরকে তো আমি সবসময় বি এর সাথে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করে, ধরো এম, আর তার সাথে এই দুটোকে যোগ করলে পেয়ে যাব। এটা যদি তোমাদের মনে না থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু ভেবে দেখো। ধরো এই হচ্ছে আমার ভেক্টর বি, আর এই ধরো আমার ভেক্টর সি, আর এই তলে কোনো একটা ভেক্টর আছে, ধরে নিই এটা, ওই কাগজের তলে তিনটে ভেক্টরই আছে। তাহলে আমি কি সেটাকে বি এর দিকে একটা ভেক্টর আর সি এর দিকে একটা ভেক্টর যোগফল হিসেবে লিখতে পারবো? নিশ্চয়ই পারবো। সেটা কিন্তু আমরা আগের একটা ভিডিওতে দেখেছি। আমার যেটা করতে হবে সেটা শুধু এরকম যে এদিকটা বাড়িয়ে দেব, সি এর এবং সি এর দিকটা বাড়িয়ে দেব। এইবার একটা সামন্তরিক আঁকবো, এরকম না, যেটা বি এর সাথে সমান্তরাল তার একটা বাহু আর সি এর সাথে সমান্তরাল যার একটা বাহু। করলেই আমি পাবো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুটোকে যোগ করে নিশ্চয়ই এই কমলা রঙের ভেক্টরটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে বি ইন্টু সাম নাম্বার, আর এটা হচ্ছে সি ইন্টু সাম নাম্বার। এই ছবিতে দেখা যাচ্ছে সিকে যে সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে সেটা ঋণাত্মক, কিন্তু তাদের কি যায় আসে না, এম ইন্টু বি প্লাস এন ইন্টু সি এই আকারে তো হবেই। কাজে এবার যদি আমি এম আর এনটা বের করে ফেলতে পারি তাহলেই আমার কাজ হয়ে যায়। এখন এম আর এন বের করতে গেলে খুব সহজে একটা জিনিস আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই যে ভেক্টর তৈরি হবে এটা তো এ এর সাথে লম্ব। কাজে আমি যদি এই ভেক্টরটার সাথে এ এর ডট প্রোডাক্ট করি তাহলে কত পাবো? 0। কাজেই যেটা আমরা পাবো এখানে সেটা হচ্ছে এম ইন্টু এ ডট বি প্লাস এন ইন্টু এ ডট সি, যেটা হলো কিনা এই ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট এ এর, সেটা 0 হতে বাধ্য। কাজে এম আর এন এর অনুপাতটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এম আর এন এর অনুপাতটা হচ্ছে মাইনাস এ ডট সি বাই এ ডট বি। এই অনুপাতটা ব্যবহার করলেই তোমরা দেখতে পাবে যে এ ক্রস বি ক্রস সি, এই যে ভেক্টরটা, এটা হতে হবে এরকম আকারের। কোনো একটা
কনস্ট্যান্ট, এখান থেকে শুধু অনুপাতটা আসছে, এমআরএন এর মান তো আসছে না, কাজেই একটা সাধারণ ফ্যাক্টর থাকবেই। তো তাছাড়া থাকবে হচ্ছে বি ইন্টু এ ডট সি মাইনাস সি ইন্টু এ ডট বি। এই যে সাধারণ যে ফ্যাক্টরটা সামনে আছে কে, এটা কত সেটা বের করার নানা রকম উপায় আছে। একটা উপায় হচ্ছে এ ক্রস বি ক্রস সি যে সংখ্যাগুলো আসবে তার মধ্যে যে কোনো একটা, ধরো আই এর দিকে একটি টার্ম তুমি দেখো আর এখানে যে টার্মটা আছে সেটার সাথে মিলিয়ে নাও, মেলালেই খুব সহজে দেখতে পাবে এই কেটা আসলে এক। মানে আমার এ ক্রস বি ক্রস সি ফর্মুলাটা হচ্ছে বি ভেক্টর ইন্টু এ ডট সি মাইনাস সি ভেক্টর ইন্টু এ ডট বি। অনেকে এটাকে মজা করে ব্যাক মাইনাস ক্যাব রুল বলে, কারণ এটা পড়লে অন্তত বিএসি মাইনাস সিএবি এরকম দেখতে মনে হয়। ভেক্টর ট্রিপল প্রোডাক্টের কথা যখন বললামই তখন স্কেলার ট্রিপল প্রোডাক্টের কথাটাও বলে রাখি, অন্তত নামটা করে রাখি। সেটা কি বস্তু? সেটা হচ্ছে তিনটি ভেক্টর দিয়ে তৈরি করা একটা প্রোডাক্ট, একটা গুণফল, যেটা আসলে একটা স্কেলার। কিন্তু একটু আগে আমরা দেখছি তিনটে ভেক্টরের মধ্যে কিন্তু ডট প্রোডাক্ট তো করাই যাবে না, এ ডট বি ডট সি এ কথাটা কোনো মানেই হয় না। কিন্তু যেটা আমি করতেই পারি সেটা হচ্ছে বি ক্রস সি করে একটা ভেক্টর তৈরি করলাম, তার সাথে এ ডট করলাম, এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটাও আমাদের পরবর্তীকালে অনেক কাজে লাগবে, তবে এগুলোর মধ্যে আমি এখন আর খুব বেশি ঢুকতে চাইছি না। এই অবধি এসে তোমাদের অনেকের মনে হতেই পারে যে পদার্থবিদ্যার স্কুলে এসে এই 3 কিস্তি ধরে খালি ভেক্টর নিয়ে নানা কথা বলে চলেছি, তার মধ্যে আবার এই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট গোছের গোলমেলে জিনিস, এগুলোর কথা আমরা শিখবই বা কেন? আমরা তো শিখতে এসেছি ফিজিক্স, পদার্থবিদ্যা। তাহলে হঠাৎ করে এইসব একগাদা অঙ্কের জিনিস শিখে কি হবে? উত্তর হচ্ছে পদার্থবিদ্যায় বহু বহু জায়গায় ভেক্টর তো লাগেই, ভেক্টর ডট এবং ক্রস প্রোডাক্টও ভীষণ লাগে। এবং তোমরা যারা 11-12 ক্লাসে পড়েছো তারা তো এগুলো নিশ্চয়ই জানো, তো যারা সবে পড়তে শুরু করেছো তারাও কিন্তু ডট এবং ক্রস প্রোডাক্ট কোথায় লাগে সেগুলো আগে দেখেছো, হয়তো এই ভাষায় লেখো। যেমন ধরো কোনো একটা বস্তুকে যদি কোনো একটা দিকে বল দিয়ে সরতে বাধ্য করা হয়, ধরো সেটাকে এদিকে একটা বল দিয়েছে, সে সরেছে এই দিকে, তাহলে তোমরা সবাই জানো যে একটা কাজ করা হয়। এখন এই কাজ জিনিসটা কি, এর মানে কি, এটাকে আমরা কি কি বের করতে পারি, এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে পরে এক পর্বে আলোচনা করব। কিন্তু আপাতত এই কাজ কোষে বের করা ফর্মুলাটা তোদের মনে করিয়ে দিই। কাজের ফর্মুলাটা কি? বল যদি দেওয়া থাকে এফ আর সরণ যদি হয় ডি, তাহলে বল আর সরণ একই দিকে হলে কাজ হবে এফ ইন্টু ডি। কিন্তু বল আর সরণ যদি একই দিকে না হয় তাহলে কাজ কি করে বের করতে হবে? তাহলে বলের দিকে কতটা সরণ হয়েছে, মানে এফ ডি প্যারালাল, সেইটা গুণ করতে হবে। এটা হচ্ছে কাজ কোষে বের করার সূত্র। কিন্তু তোমরা খেয়াল করো তার মানেটা হচ্ছে এই যে আমি এফ এর ভেক্টর আর ডি ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, সরণ যে ভেক্টরটা, এই দুটোর যদি ডট প্রোডাক্ট করি তাহলেই কিন্তু আমরা কাজ পাব। কার্য বলে যে বস্তুটা আমরা ফিজিক্সে ব্যবহার করে থাকি, যার মানে কিছুটা হয়তো আমাদের সাধারণ কাজ শব্দটার মানের সাথে মেলে, কিন্তু বেশিরভাগটাই মেলে না। পরে আমরা এটা নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করব। তা আপাতত এটুকু জেনে রাখা ভালো যে এই কাজ কিন্তু হচ্ছে আসলে একটি ডট প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট জিনিসটাও কিন্তু তোমাদের অনেকেরই চেনা। ধরো একটা দরজার পাল্লা তুমি খুলছো, তোমরা এটা নিশ্চয়ই জানো যে দরজার পাল্লায় যত বাইরের দিকে তুমি বল দেবে তত তোমার পক্ষে দরজাটা খোলা সোজা হবে। এবং পদার্থবিদ্যার ভাষায় তুমি যদি বাইরের দিকে বল দাও, যত তুমি অক্ষের থেকে দূরে বল দিচ্ছ তোমার ভ্রামকটা তত বেশি হবে, টক বা ভ্রামক তুমি বেশি অ্যাপ্লাই করবে। এবং সেখানেও
আবার এটা যদি ভেবে দেখো যে ধরো দরজার পাল্লাটা যেদিকে আছে, তুই দরজা বরাবরই তাকে ঠেলছো, তাহলে কিন্তু দরজাটা আদৌ ঘুরবে না। কাজেই শুধু যে দূরে ঠেলতে হবে তা নয়, তোমাকে এমনভাবে ঠেলতে হবে যে ওই দূরত্বটার সাথে উল্লম্ব দিকে তোমার একটা বড়সড় উপাংশ থাকে। এবং এই জিনিসটা কিছু পরেই আমরা দেখব, এটা আসলে একটা ক্রস প্রোডাক্ট। যে জিনিসটার জন্য কোনো জিনিস ঘোরে, ভ্রামক, এটা কিন্তু বল এবং অক্ষের থেকে সরণ, এই দুটির ক্রস প্রোডাক্ট। এটা নিয়ে আমি এখনই আর কিছু বলছি না। ক্রস প্রোডাক্টকে আমরা আবার, এই ভ্রামকের ব্যাপারটাকে আমরা খুব গভীরে দেখব কিছুদিনের মধ্যেই। কিন্তু আপাতত এটুকু বলে রাখি যে আমরা এই যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট নিয়ে এত কথা বলছি, তার কারণ হচ্ছে ফিজিক্সে বহুবার, শুধু বল এবং ভ্রামকের জন্য নয়, আরও বহু জায়গায় ডট এবং ক্রস প্রোডাক্ট ব্যবহার করতে হয়। পদার্থবিদ্যার স্কুলের আমাদের যা উদ্দেশ্য, সেটা হচ্ছে স্কুলের স্তরে পদার্থবিদ্যাকে ভালো করে বুঝতে পারা। তার জন্য যেটুকু ভেক্টর দরকার সেটা আমরা এই 3টি কিস্তিতে আলোচনা করে নিয়েছি। এখনও কিন্তু কিছু জিনিস বাকি রয়ে গেছে। যেমন ধরো, এই যে মান আর দিক আছে, তাহলেই কোনো জিনিস ভেক্টর হবে, এটা কিন্তু ঠিক গাণিতিক সংজ্ঞা হলো না। গাণিতিক সংজ্ঞাকে কিন্তু এর থেকে অনেক সঠিক হতে হবে। ভেক্টর বলতে আমরা আসলে কি বুঝি, এই প্রশ্নটা আরও অনেক শক্ত, কিন্তু সেটা পুরোপুরি এড়িয়ে না গিয়ে পরের কিস্তিতে আমরা সেটাকে একটু আলোচনা করব। আরেকটা জিনিস যেটা বলেছিলাম এই কিস্তিতেই আলোচনা করব, কিন্তু করার সময় হয়ে উঠল না, সেটা হচ্ছে ভেক্টরের ইতিহাস কিছুটা, যাতে করে আমরা বুঝতে পারি এই যে আই জে কে, তার নাম আই জে কেই কেন, অন্য কিছু নয় কেন। পরের কিস্তির জন্য এগুলো তোলা রইল।